হচ্ছে রোধ আর রোধাঙ্ক। ঠিক আছে, তো রোধাঙ্কটা আমরা একটু পরে জানবো, আগে জানি যে রোধ জিনিসটা কি। ঠিক আছে, তো রোধ জিনিসটা জানার আগে এটা দেখো যে হেডিং করো পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর রোধের নির্ভরতা। মানে একটা পরিবাহীর দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধ কিভাবে নির্ভর করে। আগের দিন পড়ানো হয়েছে রোধ কি, রোধ কাকে বলে, ঠিক আছে, রোধের সৃষ্টি কিভাবে হয়, এগুলো আগের দিন পড়ানো হয়েছে। আজকে পড়ানো হবে যে পরিবাহীর দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধ জিনিসটা কিভাবে নির্ভর করে। ঠিক আছে, দেখো পরিবাহীর রোধ আর যদি আর হয়, দৈর্ঘ্য এল ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ ধর বললেন। দেখ, এটা মনে করে একটা পরিবাহী, এটা মোটা করে যাচ্ছি প্রথমে। এটা মনে করে একটা পরিবাহী, তাহলে এটা হচ্ছে পরিবাহীটার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বোঝা গেছে তো, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা মনে কর এ। আর তাহলে পরিবাহীটার রোধ যদি আর হয়, ঠিক আছে, তাহলে আর প্রপোর্শনাল টু এল যখন এ স্থির। তার মানে ধরো তুমি এটার যা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটারও তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে কর, ঠিক আছে, কিন্তু এটা দৈর্ঘ্য কম, এটা দৈর্ঘ্য বেশি, তাহলে কার রোধ বেশি হবে, যার দৈর্ঘ্য বেশি। কেন রোধ বেশি হবে, কারণ দৈর্ঘ্য বেশি পরিমাণে ইলেকট্রনকে বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, বেশি পরিমাণ অনুপরমাণুর সাথে সংঘর্ষ করতে হচ্ছে, তাহলে রোধ বেশি হচ্ছে। তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একই হয়, যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি। ঠিক আছে, আবার আর প্রপোর্শনাল টু 1/a যখন এল স্থির। তার মানে এই ছবিটা এবার মুছে দিচ্ছি। মনে করে দৈর্ঘ্য একই, এটা একটা পরিবাহী, এর যতটা দৈর্ঘ্য, আর একটা পরিবাহী মনে করে এরকম মোটা, দৈর্ঘ্য কিন্তু দুজনেরই সেম, তাহলে এর আর কম, এই সরি বেশি, আর এর আর কম, কারণ ইলেকট্রন যাওয়ার বেশি সুযোগ পাচ্ছে। এটা নয়, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি মানে কি, বেশি সংখ্যক ইলেকট্রন একক সময়ে যাচ্ছে। তা বেশি সংখ্যক ইলেকট্রন একক সময়ে যাওয়া মানে কি, বেশি তড়িৎ প্রবাহ হচ্ছে, মানে রোধ কম। তড়িৎ প্রবাহ বেশি হচ্ছে মানে কি, রোধ কম। বুঝতে পেরেছিস তো, তাহলে আর প্রপোর্শনাল টু 1/a, মানে যে পরিবাহী যত মোটা হবে তার রোধ তত কম হবে, আর যে পরিবাহী যত লম্বা হবে তার রোধ তত বেশি হবে। ঠিক আছে, ইলেকট্রিক তার মোটা করে দিলে কারেন্ট ভালো যাবে, অবশ্যই। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমরা কি পাই, এই দুটো থেকে আমরা যে কোনো প্রপোর্শনাল, তোমরা তো ভেদ শিখেছো, তাহলে এল ইন্টু 1/a, বা আমি ডাইরেক্ট লিখতে পারি L/a, তাই তো, যখন এল ও এ উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, যখন এল ও এ উভয়ই পরিবর্তনশীল। এবার যে কোনো এরকম প্রপোর্শনাল সম্পর্ককে আমরা যদি সমান করতে চাই, যে কোনো প্রপোর্শনাল সম্পর্কে আমরা যদি সমান করতে চাই, তাহলে আমাদের কি দিয়ে গুণ করতে হয়, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে এইখানে যে ধ্রুবকটা দিয়ে গুণ করতে হবে আর ইকুয়াল টু, সেটাকে বলা হয় রো। ঠিক আছে, রো ইন্টু L/a, এই রোটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, পরিবাহীর রোধাঙ্ক। এবার রোধাঙ্কর গুরুত্ব জিনিসটা কি দেখ, রোটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, রোটাকে বলা হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক। এবার রোধাঙ্কর গুরুত্ব কি জিনিস দেখ, মনে কর একটা পদার্থ আছে লোহা,
তার দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে কর এ। আর একটা বস্তু আছে তামা, তারও দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধর সেম, এখানেও দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। তাহলে দুটোর, এটার আর আর এটা মনে কর R2, দুটোর কি আর একই হবে? রোধ একই হবে? নিশ্চয়ই রোধ আলাদা হবে। তাহলে আমরা এখান পর্যন্ত কি দেখলাম, যে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধ নির্ভর করে। তাহলে এদের দুজনের তো দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, তাহলে কেন রোধ আলাদা হলো? নিশ্চয়ই এমন কোনো একটা প্রপার্টি আছে যেটা, এটা লোহা আর এটা তামা, দুটো আলাদা পদার্থ, তাহলে নিশ্চয়ই এমন কোনো প্রপার্টি আছে যেটা ওই পদার্থটার নিজস্ব প্রপার্টি, যেটা দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। সেটা কি পদার্থ বা পদার্থ প্রকৃতি অনুযায়ী নির্ভর করে। সেই জিনিসটাই হচ্ছে যে লোহা আর তামার এই R1 নট ইকুয়াল টু R2 কেন হলো? কারণ হচ্ছে লোহার তামার মধ্যে নিশ্চয়ই কোনো একটা, নিশ্চয়ই কোনো একটা কোয়ান্টিটি আছে যেটা দুজনের আলাদা। কোন জিনিসটা আলাদা? এখানে রো, আর এটা মনে করো রো ড্যাশ, এই রো নট ইকুয়াল টু রো ড্যাশ। তার মানে কি এদের দুজনের মধ্যে কোন জিনিসটা আলাদা? রোধাঙ্ক আলাদা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধ নির্ভর করে ঠিকই, কিন্তু মেন ফান্ডা কে? রোধাঙ্ক। বুঝতে পারছিস তো? তাহলে পরিবাহী রোধ অ্যাকচুয়ালি নির্ভর করে রোধাঙ্কের উপর, আর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরেও নির্ভর করে। বুঝে গেছে তো? তাহলে এই রোকে পরিবাহী রোধাঙ্ক বলা হয়। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? লেখা হয়ে গেছে? স্পিডে লেখো, জলদি জলদি লেখো। তাহলে এটা হচ্ছে রোধাঙ্ক। তাহলে এখানে একটা কথা লিখে রাখো যে রোধাঙ্ক আর রো পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? পদার্থের প্রকৃতির উপর, মানে কোন পদার্থ, ঠিক আছে, কোন পদার্থ, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে ও উষ্ণতার উপর, উষ্ণতা। এবার তোমাদের মনে হবে উষ্ণতার উপর কি করে নির্ভর করে স্যার? উষ্ণতার উপর নির্ভর করে, তোমাদেরকে প্রথম দিনে কি বলেছিলাম যে আমাদের পরিবাহীর, ধাতু পরিবাহীর রেজিস্ট্যান্সটা কি? পজিটিভ কোএফিসিয়েন্ট অফ টেম্পারেচার, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাই তো? তাহলে মনে কর তুই দুটো ক্ষেত্রেই তামা নিয়েছিস, এটাও তোর মনে কর তামা, আর এটাও মনে কর তামা। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, আর যেহেতু দুটোই তামা তাহলে এদের রো গুলো একই। কিন্তু তুই তোর এটাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছিস, আর এটাকে ধর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছিস কোনো কারণে। ঠিক আছে, সাপোজ মনে কর, তাহলে দেখবি যে এর রোধটা বেশি হবে, এর রোধটা বেশি হবে। কেন? কারণ রোধাঙ্ক পরিবাহীর উষ্ণতার উপর নির্ভর করে। হ্যাঁ, যত কম টেম্পারেচার তত ভালো হবে। হুম। শীতকালে ভালো কারেন্ট যাবে ওরকম কোনো ব্যাপার নাই। এই শীত আর গ্রীষ্মের মধ্যে টেম্পারেচারের যে আমাদের ডিফারেন্সটা, সেটা রোদের উপরে খুব বেশি এফেক্ট ফেলতে পারে না। কত ডিফারেন্স হয় বল? শীতকালে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার আমি বলছি কত, 20 থাকে, 20 থাকে। আর গ্রীষ্মকালে অ্যাভারেজ কত, 35। এখন বেড়ে গেছে, এটা বাদ দিয়ে এখন গ্রীষ্মের দিন বলে 35, 20, 35-এর মধ্যে কয়টুকু ডিফারেন্স? 15 ডিফারেন্স। মানে ইয়েগুলোতে মেরু অঞ্চলে ভালো পরিবাহী পাবি। ঠিক আছে, কিন্তু এই ডিফারেন্সটা খুব কম, কিন্তু কম হলেও তো ডিফারেন্স কিন্তু হয়। ঠিক আছে, উষ্ণতার পার্থক্যে রোধাঙ্কের ডিফারেন্স হয়। আর আগের দিন বলে দিয়েছিলাম যে কেন হয়, কারণ যখনই উষ্ণতা বাড়ায় ইলেকট্রন গুলো গতিপথ বাধা পায়, তাই রোধটা বেড়ে দেয়। ঠিক আছে, তাহলে রোধাঙ্ক উষ্ণতার আর পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা নতুন টার্ম কি শিখলাম? রোধাঙ্ক, তাই তো? তাহলে আর প্রপোর্শনাল টু রো ইন্টু L/A। তাহলে আমরা আমাদের নতুন টার্ম কোনো শিখলে কি তার ইউনিট, এগুলো সব বের করে নিতে হয়, তাই তো? তাহলে এখান থেকে রো ইকুয়াল টু কত? আর ইন্টু এ ডিভাইডেড বাই এল, তাই তো?
তাহলে এখান থেকে আমরা যদি রো এর সংজ্ঞা দিতে চাই, তাহলে দেখ কি করে দেবো। রো এর সংজ্ঞা আমরা যদি দিতে চাই, তাহলে আমরা বাকিগুলোকে এক করব, তাই তো। তাহলে আমরা যদি a ইকুয়াল টু 1 বর্গ একক করি, বর্গ একক কেন করলাম, কারণ এটা কি প্রস্থচ্ছেদের, আর l ইকুয়াল টু যদি 1 একক করি, তাহলে রো ইকুয়াল টু কি হবে r। তাহলে এল কত, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো দু প্রান্তের রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখতো, কারো যদি দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটো একক হয়, মনে করি এরকম একটা ঘনক যার দৈর্ঘ্য যত আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে কর ততই, ঠিক আছে, এরকম ঘনক ভাব, দৈর্ঘ্য একক, মানে এটা মনে কর একক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক, তাহলে এটা কি হয়ে যাবে তখন, একটা ঘনক হবে তো অবশ্যই, কারণ 1 ইন্টু 1 এক, একের কিউব, তারপরে একই হবে, তাই তো। তাহলে এর জন্য রোধাঙ্কের সংজ্ঞাকে এভাবেও বলা যায় যে একক দৈর্ঘ্যের কোনো ঘনত্বের, একক একক ঘনকের দুই বিপরীত প্রান্তে দুটি বিপরীত তলের রোধকে রোধাঙ্ক বলা হয়। এটাও বলা যেতে পারে বা এটাকেও নিয়েও বলা যেতে পারে যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত প্রান্তের রোধকে রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, আবার একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের রোধকেও রোধাঙ্ক বলা হয়। কিন্তু দুটো কথাতেই আমি কি বললাম, রোধাঙ্ক কার উপর নির্ভর করে, উষ্ণতার উপর, তাই দুটো সংজ্ঞাতেই উষ্ণতার কথা বলতে হবে। ঠিক আছে, আমি দুটো সংজ্ঞায় লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে এই সংজ্ঞাটা লিখ, রো বা রোধাঙ্ক, দেখো স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর দুই বিপরীত প্রান্তে রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়, রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, স্থির উষ্ণতা একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহী দুই বিপরীত প্রান্তের রোধকেই ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, আর একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানেই সেটা কি একটা একক ঘনক। এর জন্য এর আরেকটা সংজ্ঞা লিখতে পারো যে একক ঘনকের স্থির উষ্ণতায়, এটা হচ্ছে আরেকটা সংজ্ঞা, স্থির উষ্ণতায় একক ঘনকের দুই বিপরীত তলের ঠিক আছে, স্থির উষ্ণতা একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যবর্তী বা মধ্যেকার রোধকে ওই পরিবাহীর আচ্ছা, স্থির উষ্ণতায় একক ঘনকের কোন পরিবাহী লিখবে, হ্যাঁ, স্থির উষ্ণতায় একক ঘনকের কোন পরিবাহীর দুই বিপরীত তলের রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়, রোধাঙ্ক বলা হয়। ঠিক আছে, স্থির উষ্ণতায় একক ঘনকের কোন পরিবাহীর দুই বিপরীত তলের রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। নিচেটা লেখা হয়ে গেছে সবার? আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা নতুন টার্ম যেহেতু রোধাঙ্ক শিখেছি, রোধাঙ্কের একক মাত্রা সব আমাদেরকে বের করতে হবে। তাহলে রোধাঙ্ক রো ইকুয়াল টু কি, আর ইন্টু এ বাই এল। তাহলে আমরা যদি এর একক বের করতে চাই, তাহলে আমরা এর প্রত্যেকের একক বসাবো, তাই তো। আমরা যদি রো এর একক বের করতে চাই, তাহলে আমরা এর প্রত্যেকের একক বসাবো। আর এর একক কি, ওহম। এর একক কি, মিটার স্কোয়ার, ক্ষেত্রফল তো, আর এটা দৈর্ঘ্য মিটার, তাহলে মিটার মিটার কেটে গিয়ে ওহম মিটার। ঠিক আছে, এটা হচ্ছে কিসে হলো, এসআই তে।
এসআই তে রো এর একক হচ্ছে ওহম মিটার। যদি আমরা সিজিএস এ করি তাহলে সিজিএস আর এর একক কি ওহম, আর ক্ষেত্রফলের একক সেমি স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক সেমি, এটা গিয়ে কি হবে ওহম সেমি। এটা হচ্ছে সিজিএস এর। তাহলে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার বা ওহম সেমি। ঠিক আছে, আগের দিন কি রোধের মাত্রা করে দিয়েছিলাম? করানো হয়নি, করে আনতে বলেছিলাম, করে এনেছিস? আচ্ছা, তাহলে রো এর আমরা একক বের করব। একক তো বের করেছি, রো এর মাত্রা মনে হচ্ছে তোমাদের বইতে নেই। হ্যাঁ, বইতে নেই তো চলে, কি হয়েছে, আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু আর এর এককে আর এর মাত্রাই তো আগের দিন বের করা হয় না, ভুলে গেছিলাম, তাহলে একদম রো এর মাত্রা বের করতে গেলে তো আর এর মাত্রা লাগবে, তাহলে আর এর মাত্রা বের করে রো এর মাত্রা বের করি, সুবিধা হবে। এখানে পর্যন্ত লেখা হয়েছে ম্যাডাম? লেখা হয়েছে? প্রথমে দেখ তাহলে এর মাত্রা, রো এর মাত্রা মানে কি আর এর মাত্রা ইন্টু কার মাত্রা, এর মাত্রা ডিভাইডেড বাই এল এর মাত্রা। ঠিক আছে, তাহলে এদের প্রত্যেকের মাত্রাগুলো লিখতে হবে। তাহলে এটা প্রথমে লেখা থাকে, তাহলে আর এর মাত্রা, আর এর মাত্রা কি করে বের করবো, আর মানে কি ভি বাই আই। তাহলে ভি এর মাত্রা তো করিয়েছিলাম, ভি এর মাত্রা করিয়েছিলাম, কি করেছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এটাই তো ছিল। তাহলে ভি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে কার্য, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ মানে চার্জ আইটি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। এটা ভি এর মাত্রা ছিল। আর আর মানে আবার কি ভি বাই আই, তাই তো? তাহলে আর মানে হচ্ছে ভি বাই আই, তার মানে ভি এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স ডিভাইডেড বাই আই, আই এর মাত্রা আই কিন্তু। ঠিক আছে, তাহলে কি হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা হচ্ছে রোধ আর এর মাত্রা, বুঝে গেছে তো? তাহলে আর এর মাত্রা কি, এটা হচ্ছে এম, ও এটা এখানে লেখা ছিল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স ডিভাইডেড বাই আই। তাহলে এখান থেকে কি পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এটা আর এর মাত্রা। ঠিক আছে, আর এর মাত্রা লিখে নাও সবাই, এটা হচ্ছে আর এর মাত্রা। তাহলে এখন রো এর মাত্রা, রো এর মাত্রা সমান আমরা কি দেখলাম, আর এর মাত্রা ইন্টু এর মাত্রা। তাহলে আর এর মাত্রা কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2 ইন্টু এর মাত্রা কত, এর মানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে এল স্কোয়ার ডিভাইডেড বাই এল এর মাত্রা কত, এল মানে দৈর্ঘ্য শুধু এল, তাহলে দেখো এল স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার এল টু দি পাওয়ার 4 আর একটা এল আছে মানে এল টু দি পাওয়ার 3, তাহলে এম এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এটা হচ্ছে রোধাঙ্কের মাত্রা। তাহলে রোধাঙ্কের আমরা একক পেয়ে গেলাম, মাত্রা পেয়ে গেলাম, সংজ্ঞাও বের করে ফেললাম। করলাম তো না করলাম না? করলাম। আজ বৃষ্টি হতে পারে, তোর কি, বৃষ্টি হলেও তোকে পড়াশোনা করতে হবে আর আমারও পড়াশোনা করতে হবে। ঠিক আছে, লেখা হয়েছে সবার? আচ্ছা, দেখো এবার, তাহলে দেখো কারো রোধাঙ্ক যদি তোমাকে বলে দেয়, তাহলে তুমি একটা নির্দিষ্ট উষ্ণতায়, রোধাঙ্ক তোমাকে যদি ওহম মিটার বলে, তাহলে দেখবে 1 মিটার ঘন বাহু বিশিষ্ট ঘনকের দুই বিপরীত প্রান্তের রোধ ওটা। আর যদি রোধাঙ্ক ওহম সেমি বলে, তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের, আমি একটা এক্সাম্পল তোমাদের বই দেবে একটা করা আছে। ঠিক আছে, আমি আর একটা করে দিচ্ছি। আমার রোধাঙ্ক 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6
সেমি বলতে কি বোঝো? বলতে কি বোঝো? ঠিক আছে, 1.76 ইন্টু 10, 1 সেমি দৈর্ঘ্য আর 1 সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তামার খণ্ডের বা তামার পরিবাহী দুই বিপরীত প্রান্তের রোধ 1.76 ইন্টু 10⁻⁶ ওহম। ওইটা লেখা থেকে বেটার হবে 1 সেমি বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ 1.76 ইন্টু 10⁻⁶ ওহম। বুঝতে পেরেছো তো? কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় বলতে হবে, কারণ এটা ধর একটা নির্দিষ্ট উষ্ণতায়, সাপোজ ধর এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে? তুমি যে এটাকে 100 করে দাও কিন্তু এটা বদলে যাবে, একটুখানি বেড়ে যাবে, একদম নেগলেক্টেড পরিমাণ, কিন্তু বাড়বে তো। তাহলে নির্দিষ্ট উষ্ণতা বলতেই হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে একটি নির্দিষ্ট উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের বিপরীত পৃষ্ঠের রোধ মধ্যেকার রোধ 1.76 ইন্টু 10⁻⁶ ওহম। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে এখানে থেকে যে ফর্মুলা কাজে লাগিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে, সেই ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবার যদি একটা নির্দিষ্ট পরিবাহের জন্যই বলে দেয় তাহলে রো এর ভ্যালু গুলো একই থাকে, আরটা এল আর এ অনুযায়ী চেঞ্জ হয়ে যায় যদি একটা নির্দিষ্ট পরিবাহী বলে দেয়। আর যদি দুটো পরিবাহের কথা বলে তাহলে দুটো রোধ বলে দেবে। ঠিক আছে, তাহলে আমি কিছু অঙ্ক এখান থেকে দিচ্ছি, কোথা থেকে অঙ্ক দেবো? মন থেকে দিই। তোদের মনে তো অনেক কিছু থাকে, আমার মনে হয় এইসব অঙ্ক টঙ্কই থাকে। ঠিক আছে, হুম, সেতরে এটা লিখেছো? এই যে বাবু, লিখেছো? আচ্ছা, তো বাবু লোক তোরা, বাড়িতে তোদেরকে এত যত্ন টত্ন করে রাখে, আমি তো বুঝতে পারছি না যে তোদেরকে কেন যত্ন করে। আচ্ছা দেখো, লেখো যে কোন পরিবাহীর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল উভয়ই উভয়ই বা উভয়কেই দ্বিগুণ করা হলো, তার রোধের কি পরিবর্তন ঘটবে? পরিবাহীটির রোধের কি পরিবর্তন ঘটবে বা তার রোধের কি পরিবর্তন ঘটবে? দেখো এই অঙ্ক দুটো ভাবে করা যায়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা বেশ। দেখো এই অঙ্ক দুটো ভাবেই করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে পরিবর্তন হবে না, আসছে, দেখা যাক আসে কিনা। এই অঙ্ক দুটো ভাবেই করা যায়, ঠিক আছে? ধরি প্রাথমিক দৈর্ঘ্য L1, প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, আর প্রাথমিক রোধ হচ্ছে R1। ঠিক আছে, এবার তুমি যখন দ্বিগুণ করে দিয়েছো, ঠিক আছে, তাহলে তখন অতএব অন্তিম দৈর্ঘ্য দ্বিগুণ করা, তাহলে প্রথমে রোধ কত ছিল? আর ধরি পরিবাহীটির রোধাঙ্ক হচ্ছে রো, পরিবাহীর রোধাঙ্ক তুমি রো ধরে নিলে, ঠিক আছে? তাহলে প্রথমে রোধ কত ছিল? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L1 বাই, হ্যাঁ, A1। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি ধরতে হবে কিনা। আর ইকুয়াল টু রো ইন্টু L1/A1, তাই তো? এবার তুমি যখন দ্বিগুণ করে দিয়েছো, তাহলে পরিবাহীটির দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করলে পরিবাহীটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
দ্বিগুণ করলে, দ্বিগুণ করলে, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য L2 ইজ ইকুয়াল টু কত হবে? 2L1, কারণ দ্বিগুণ করে দিয়েছো। আর A2 ইজ ইকুয়াল টু কত হবে? 2A1, দ্বিগুণ করে দিয়েছো। তাহলে তখন এটা হচ্ছে R1 ধরো, হ্যাঁ, তখন R2 ইজ ইকুয়াল টু কি হবে? কারণ পরিমাণ তো হচ্ছে একই আছে, তাহলে রোই থাকবে 2L2/A2, তার মানে কি রো ইন্টু 2L1/2A1, তাহলে দুই দুই কেটে গেলে রো ইন্টু L1/A1, তাই তো? তার মানে রো ইন্টু L1/A1 মানে কি R1, তার মানে একই থাকবে। সোম যেটা বলছিল যে পরিবাহী রোধ একই থাকবে, ঠিক আছে। এই অঙ্কটাকেই দেখ কিভাবে করা যায় আবার। এই অঙ্কটাকে এত কিছু না করে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা লিখবো। আচ্ছা, এটা লিখে নাও প্রথমে। হয়েছে তো? মারাত্মক গরম পড়ে গেছে ভাই। এবার বৃষ্টিটা হবে, গরম মানে আর্দ্রতা বেশি এখন। অ্যাকচুয়ালি অন্য দিনের থেকে আজকে কিন্তু টেম্পারেচার কম, কিন্তু আর্দ্রতাটা বেশি বলে কষ্টটা বেশি হচ্ছে। হুম। আজকে যদি বৃষ্টি না হয়, আর যাদের বাড়িতে এসি নেই তারা কি করবে? আমি ওই ধরে যে আমরা আমাদের মতো গরিব লোক কি করবে? রাজদীপ, জল জল জল, ওই তো ব্যাগে নেই। অনেক আছে রাহুল। এই ফ্রিজের জল এনেছিস কি করতে তুই? দেখ, দেখো এই অঙ্কটা আর কিভাবে করা যায় দেখো। ডাইরেক্ট ফর্মুলাটা নেবে, আর ইজগুলো রো ইন্টু L/A, তাই তো? তাহলে এখানে রো তো কনস্ট্যান্ট, যেহেতু পরিবাহী কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু L/A। আর এল মানে কি R1/R2 ইকুয়াল টু L1/L2, কারণ এলটা আর এর সাথে কি ডাইরেক্ট হয়, A2/A1 হয়, তাই তো? A2/A1 হয় তো, বা এরকম করে ভাবতে L1/A1 আর L2/A2, তাহলে দেখবি সেই A2টা উপরে গিয়ে এটা। আর তাছাড়া এটা মনে রাখিস যে A প্রপোর্শনাল টু যদি B হয়, তাহলে A1/A2 ইকুয়াল টু B1/B2, ঠিক আছে। আর A প্রপোর্শনাল টু যদি 1/B হয়, তাহলে A1/A2 মানে B2/B1, তো এটা ইনভার্সে আছে। এই যে দেখবি, বুঝতে পেরেছিস তো? তাহলে তুই প্রাথমিক দৈর্ঘ্য হলো ছিল মনে, প্রাথমিক দৈর্ঘ্য মনে করছিল L1, আর প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলছিল A1, তাহলে প্রাথমিক রোধ কত ছিল? R1। পরে দৈর্ঘ্য হলো L2, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A2, তাহলে রোধ হলো R2। কিন্তু আমরা কি জানি L2 ইজ ইকুয়াল টু 2L1, তাহলে L1/L2 মানে এখানে লিখতে পারিস যে L2 ইকুয়াল টু 2L1, তাই তো? আর A2 ইকুয়াল টু 2A1, তাহলে L1/L2 ইকুয়াল টু কত? হাফ, হাফ তো। আর A1/A2 ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তুই তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাবি, L1/L2 হাফ ইন্টু A2/A1 মানে 2, A1/A2 হাফ, A2/A1 মানে 2, তাহলে কেটে গিয়ে 1, তার মানে R1 ইকুয়াল টু R2। পরিবাহী রোধ কোনো রকম পরিবর্তন হবে না, ঠিক আছে। কোনটা করবে? এইটা, এটা ইজি হবে, ফটাফট ফটাফট হয়ে যাবে। কখন ইজি হবে? এটা যখন সেই অনুপাত দিয়ে অঙ্কগুলো দেবে, আমি করে দিচ্ছি, ঠিক আছে। যার যেটা সুবিধা হবে সে সেটা করবে, অসুবিধা নাই, নাম্বার দুটোতেই পাওয়া যায়।
উপাদানের দুটি একই উপাদানের দুটি পরিবাহীর দৈর্ঘ্য ও অনুপাত যথাক্রমে 1:3 ও 5:8। বলো তাদের রোধের অনুপাত কত হবে? তাদের রোধের অনুপাত কত হবে? ঠিক আছে, একই উপাদানে তৈরি দুটি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত যথাক্রমে 1:3 ও 5:8 হলে তাদের রোধের অনুপাত কত হবে? ঠিক আছে, মুছে লেখা হয়ে গেছে তো সবাই? তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করে করবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে ডান দিকে যে প্রসেসটা করেছিলাম এই প্রসেসটা করলেই তাড়াতাড়ি হবে। আর এইটা ধরলে সেই এক্স এক্স এসব কিছু ধরতে হবে। হ্যাঁ, 8:15, তাই তো? তাহলে দেখো যে R = ρ × L/A, যেহেতু একই উপাদান তাহলে রো ফিক্সড, এগুলো লিখতে হয় খাতাতে, এগুলো লিখবে, ঠিক আছে, পরীক্ষার খাতাতে এগুলো লিখবে। যেহেতু একই উপাদান তাহলে রো কি ফিক্সড, মানে কনস্ট্যান্ট। রো ফিক্সড বলি কিন্তু তুই R ∝ L/A লিখতে পারছিস, রোটা ফিক্সড বলি, তাই তো? তাহলে এখান থেকে কি R1/R2 কি L1/L2 ইন্টু A2/A1। এবার দেখ কোশ্চেনে দেয়া আছে দৈর্ঘ্যের অনুপাত L1/L2, দৈর্ঘ্যের অনুপাত মানে তো L1/L2, তাই তো? সেটা 1/3। আর A1/A2 কত দেওয়া আছে? 5/8। তাহলে A2/A1 = কত হবে? 8/5। তাহলে এটা হবে L1/L2 1/3 ইন্টু 8/5, তার মানে 8/15। তাহলে R1:R2 রোধের অনুপাত চেয়েছে তো 8:15। ঠিক আছে, প্রত্যেক ক্লিয়ার হয়েছে? হলো? আচ্ছা, আরেকটা টাইপের অঙ্ক হয় যে সম দৈর্ঘ্যের দুটি পরিবাহীর দৈর্ঘ্য রোধাঙ্ক রোধাঙ্ক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1:2 ও 5:8 হলে তাদের রোধের অনুপাত কত হবে? এটা লিখ, রোধের অনুপাত কত হবে? এটা লেখা হয়ে গেছে সবার অঙ্কটা? সমদৈর্ঘ্যের দুটো পরিবাহী রোধাঙ্ক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, সমদৈর্ঘ্যের দুটি পরিবাহী রোধাঙ্ক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে? 5:8। দেখতে পাচ্ছিস না কানা? আচ্ছা দেখো, এই অঙ্কটা হয়েছে। হুম, 4:5, তোর 1:2, তাই তো? তোর অ্যান্সার 1:2, 4:5। ও আমার মনে হচ্ছে শুভমের ঠিক আছে। আমি তাও দেখছি, দেখ
দুটি সমদৈর্ঘ্যের দুটি পরিবাহী বলেছে, দুটি পরিবাহী মানে এখানে রোধাঙ্ক আলাদা, তাই তো? তাহলে রোধাঙ্কের অনুপাত মানে ρ1/ρ2 ইকুয়াল টু কত? 1:2। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনুপাত a1/a2 ইকুয়াল টু 5:8। তোর ভুল হয়েছে, কোথায় বলতে? ওটা 8:5 হতো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে আমরা আর ইকুয়াল টু কি জানি? রো ইন্টু L/A। এবার দেখ শুভম, যে কেন বলেছিলাম যেটা ফিক্সড সেটাকে ফিক্সড লিখবি, ঠিক আছে? যেহেতু দুজনের দৈর্ঘ্য সমান তাই এল ফিক্সড, এরকম তোদেরকে লিখতে হবে। যেহেতু দুজনের দৈর্ঘ্য সমান তাই এল ফিক্সড। তাহলে এল যদি ফিক্সড হয়, এ, ঠিক আছে, আর প্রপোর্শনাল টু ρ/a। তাহলে কিছু কিছু রো উপরে আছে, তার মানে ρ1/ρ2 ইন্টু a2/a1, ঠিক আছে হিরো? ঠিক আছে তো? তাহলে ρ1/ρ2 হচ্ছে 1/2, আর a2/a1, a1/a2 5/8, কিন্তু a2/a1 কি 8/5? 8/5, তাহলে 8:10, মানে কি 4:4/5। তাহলে R1/R2 ইকুয়াল টু 4:5, ঠিক আছে? এটা লেখা হয়ে গেছে প্রত্যেকের? বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো ম্যাডাম? বোঝা যাচ্ছে তো? এবার যে অঙ্কটা দিচ্ছি এটা একটু মন দিয়ে করবি, হ্যাঁ শুভম? তোর উপর আমার ভরসা আছে, এটা তুই করতে পারবি, দেখা যাক, ঠিক আছে? কোনো পরিবাহীর দৈর্ঘ্য, কোনো পরিবাহীকে টেনে, কোনো পরিবাহীকে টেনে তার দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে তার রোধ বৃদ্ধি বা হ্রাস পাবে। কোনো পরিবাহীকে টেনে তার দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে তার রোধ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে? করো, দেখতে পাচ্ছ না? করো, এসছে অ্যান্সার এসছে? আসেনি এখনো? এসেছে রে? হুম, কত? এই ক্ষেত্রে একটা জিনিস ভালো করে কনসেপ্টটা দেখো, এসেছে শুভম? হ্যাঁ, 20% আসছে দৈর্ঘ্য, ক্ষেত্রে রোধ 20% বৃদ্ধি পাবে নাকি? আমার মনে হচ্ছে ভুল হয়েছে। আচ্ছা ব্যাস, দেখে নাও এই ক্ষেত্রে অঙ্কগুলো কিরকম হবে। আসতে, মনে করো এটা একটা পরিবাহী, একে তুমি টানছো, টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করছো, তাহলে একে আমরা যদি এখন টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে তো ক্ষেত্রফল কমে যাবে গো।
কমবে না কমবে না? কাউকে যদি টেনে বৃদ্ধি করা হয় তার ক্ষেত্রফল কমে না কমে না? কমে তো, কারণ আয়তনটা অপরিবর্তিত থাকবে। তাহলে আয়তন অপরিবর্তিত থাকবে, তাহলে এক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকবে। তাহলে ধরি ওর প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য কত? L1 20% মানে কি বলতো? 20% মানে 1/5 মানে 5। ঠিক আছে, কিন্তু এইভাবে তোমরা যদি বুঝতে না পারো, 20% মানে বৃদ্ধি মানে কি 5 থাকলে 6 হয়ে যায়। ঠিক আছে, প্রাথমিক দৈর্ঘ্য L1, ঠিক আছে, 20% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হবে L2 ইকুয়াল টু কত? 100 20% মানে বৃদ্ধি কত, মানে 120। তাহলে 120, অতএব L1 বাই L2 ইকুয়াল টু কত? 100/120, তার মানে 5/6। আমি এটাই বলছিলাম যে 5 থাকলে 6 হয়ে যাবে, কারণ L1 5 আর L2 6। ঠিক আছে, L1 বাই L2। এবার দেখো, যেহেতু আয়তন অপরিবর্তিত থাকছে, আয়তন অপরিবর্তিত থাকছে, তাহলে প্রাথমিক আয়তন মনে করো V1, প্রাথমিক আয়তন V1 ইকুয়াল টু অন্তিম আয়তন হবে V2। তাহলে প্রাথমিক আয়তন V1 মানে কি L1 ইন্টু A1, দৈর্ঘ্য ইন্টু প্রস্থের ক্ষেত্রফল মানে তো আয়তন। আর অন্তিম আয়তন V2 মানে কি L2 ইন্টু A2। তাহলে এখান থেকে আমি A1 বাই A2 যদি বের করি, L2 A2 কি এখানে লিখে দিতে হবে L2 A2 হচ্ছে, সরি, V2 হচ্ছে, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, V2 হচ্ছে অন্তিম আয়তন। ঠিক আছে, L2 হচ্ছে কি প্রাথমিক, এই সরি অন্তিম ক্ষেত্রফল, অন্তিম সরি দৈর্ঘ্য, অন্তিম দৈর্ঘ্য। আর A2 হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, এটা লিখে নাও। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যে A1 বাই A2 ইকুয়াল টু কি এলো আমার? L2 বাই L1। তার মানে কত এলো সেটা? তাহলে L1 বাই L2 5/6 একবার পেয়েছি, এটাকে রেখে দিলাম। ঠিক আছে, আর L2 বাই L1 ইকুয়াল টু কত এলো? L2 বাই L1 ইকুয়াল টু এলো যে A2 বাই A1 এগুলো L2 বাই L1, L1 বাই L2 5/6, তার মানে এটা কত হবে? 6/5। A1 বাই A2 ইকুয়াল টু 6/5। ঠিক আছে, তাহলে এটাও মনে রেখে দাও। এবার দেখো, প্রাথমিক রোধ, প্রাথমিক রোধ, প্রাথমিক রোধ ধরো ছিল R1, আর অন্তিম রোধ, অন্তিম রোধ মনে করো R2। ঠিক আছে, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু কত হবে? হ্যালো, দেখো তাহলে R1 বাই R2 ইকুয়াল টু কি হবে? একই পদার্থ আছে রো, তাই রোকে নেওয়ার দরকার নাই। L1 বাই L2 ইন্টু A2 বাই A1, তাই তো? তাহলে L1 বাই L2 এর ভ্যালু কত? 5/6। আর A2 বাই A1 এর ভ্যালু কত? 6/5, 6/5। ঠিক আছে, L1 বাই L2 এর ভ্যালু 5/6 আর 6/5। A1 বাই A2 এর ভ্যালু 6/5, A2 বাই A1 এর ভ্যালু কত? 5/6। ওরে এটা A1 বাই A2 এর ভ্যালু 6/5, তাহলে এখান থেকে আমি A2 বাই A1 চাইতে তোমার, তাহলে হচ্ছে 5/6। তাহলে 5/6 ইন্টু 5/6, তার মানে কত হলো? 25/36। ঠিক আছে, তাহলে ছিল 25, হয়েছে কত? 36। তাহলে বৃদ্ধি কত? 25, মানে 11 বেড়েছে। তাহলে শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি, তাহলে 25-এ বেড়েছে 36, এইটা তাই তো? হুম, তার মানে 11/25 ইন্টু 100, তাহলে এটা 4 দিয়ে কাটলে 44% বৃদ্ধি।
বুঝলে? এই একটা টাইপের অঙ্ক পড়ে, 44% বৃদ্ধি, 4 দিয়ে কাটলে 44% বৃদ্ধি। হুম। আচ্ছা, এটা কারা বুঝতে পারছো না? আচ্ছা, এটা দেখো, ঠিক আছে, বেশ, না বুঝতে পারলে অসুবিধা নেই, এখানটা লেখা হয়ে গেছে তো সবার, এটা মুছে দিচ্ছি। ওটা কি করে করবে দেখো, এখানটা অনেকের প্রবলেম হতেই পারে। দেখো যে আমাদের R1/R2 এসেছে কত, 25/36, তার মানে R1 25, বুঝতে পেরেছো তো? আর R2 হচ্ছে 36, তাহলে বেড়েছে কত, বৃদ্ধি কত? বৃদ্ধি হচ্ছে 36 - 25, তার মানে 11। 11টাতে কততে বেড়েছে, 25-এ বেড়েছে 11, একে কত, 100 কত শতকরা মানে, তাহলে 25-এ বেড়েছে আমাদের 11, একে কত, 11/25, আর 100 কত, 11/25 ইন্টু 100, তাহলে 4 দিয়ে কাটলে 44%। বোঝা গেছে তো? বোঝা গেছে? এই একটা টাইপের অঙ্ক পড়ে, হ্যাঁ, এগুলো খেয়াল করে করতে হবে কিন্তু, বুঝতে পেরেছিস তো? হুম হুম, না পড়ার কি আছে? আচ্ছা, এখানে দেখো একটা কোশ্চেন বলে দেয়া নেই, একটা জিনিস, যে কোনো পরিবাহীকে টেনে তার দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তাহলে কত, 44% কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, 44% বৃদ্ধি পাচ্ছে। এইটাতে তোমাকে যদি এরকম বলতো, হ্যাঁ, রোজ ছিল 25, হয়ে গেছে 36, ওটা বৃদ্ধি হ্রাস পেয়েছে, গাঁজা খাচ্ছে। দেখো এখানে যদি কোশ্চেন এরকম বলে দিত যে আয়তন অপরিবর্তিত থেকে টেনে 20% বৃদ্ধি করা হলো, তাহলে এখানে তো আমরা আয়তন অপরিবর্তিত রেখেই ক্ষেত্রফলের অনুপাতটা বের করলাম, আয়তন অপরিবর্তিত বললেও কিন্তু এই অঙ্কই হবে। ঠিক আছে, মানে তোমাকে ধরে নিতে হবে আয়তন অপরিবর্তিত আছে, আর যদি না বলে, বলে দিলেও এটা, না বললেও এটা, বুঝতে পেরেছো তো? আর যদি তোমাকে বলে দেয় যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই রেখে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, তখন তুমি A1 A2 একই সমান লিখবে, যেটা একই রেখেছে। ঠিক আছে, তখন তোর যেটা হয়েছিল 20%, গাধা তো তুই। ঠিক আছে দেখো, তাহলে এটা স্বাভাবিক, এই স্বাভাবিক আইডিয়াটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কাউকে যদি, তোকে যদি হাতগুলো আর পা গুলো ধরে যদি টানা হয়, তুই তো লম্বা হয়ে যাবি, তার সঙ্গে একটু সরু হয়ে যাবি। ঠিক আছে, কেন অন্য কিছু এখানে কি আনা হচ্ছে, হচ্ছে না তো অন্য কিছু আনা, তাহলে তুই জয়েন কেন করবি? তাহলে কি হয় নর্মালি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হয়, ধরে নেওয়া হয় যে নিরেট, অনেক সময় কোশ্চেন ব্র্যাকেটে বলে দেয় যে পরিবাহীটা নিরেট, আর অনেক সময় বলে না পরিবাহীটা নিরেট। না তাহলে কিছু, হ্যাঁ তাহলেও হতে পারে, না আর কি আছে, হ্যাঁ, এটা সরু হয়ে যেতেই পারে। কেন, এরকম একটা ফাঁপা জিনিসকে তুই যদি টানিস ধরে, এটা যদি লম্বা হয়ে যায়, শুরু হয়ে যাবে না, একটা ফাঁপা, ফাঁপা যে আমাদের যে ওই এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যে টিউব গুলো পাওয়া যায়, এটা ধরে টানবে দেখি, দেখবি শুরু হয়ে যায় কিনা, ওটাও তো ফাঁপা। আচ্ছা, আরেকটা জিনিস পড়ে দেখো, ভালো করে একটা জিনিস খেয়াল করো, আর প্রপোর্শনাল টু L/A, ঠিক আছে, আমি বাকি জিনিসগুলোকে এখানে বাদ দিলাম, শুধু আর কে প্রপোর্শনাল টু 1/A করলাম। এটা কি বলতো, এটা কি প্রস্থচ্ছেদের, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? তাহলে এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তার মানে কি, এটা মনে করে একটা পরিবাহী, কোনটা, এই পুরো ক্ষেত্রফলটা। কিন্তু যদি অঙ্কের, মানে অঙ্ক দেওয়ার সময় স্যার, বা যদি অঙ্ক দেয় তোমাকে, যদি তোমাকে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না বলে ব্যাসার্ধ বলে দেয়, ব্যাসার্ধ বলে দেয়, বা ব্যাস বলে দেয়, ব্যাস বলে দেয় বা ব্যাসার্ধ বলে দেয়, তাহলে কি করে অঙ্কগুলো করবে? দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তখন এই যুগলটা কি, যদি ব্যাসার্ধ বলে দেয় πr², আর যদি ব্যাস বলে দেয় তাহলে πd/2 তার হোল স্কয়ার, তাই তো? ডিটা যদি ব্যাস বলে দেয়, তাহলে ব্যাসার্ধ বলে দিলে πr², আর ব্যাস বলে দিলে d/2 তার হোল স্কয়ার। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে ক্ষেত্রফলটা রোধের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছিল, ইনভার্স প্রপোর্শনাল। আর যদি ব্যাস বলে দেয়, বা ব্যাসার্ধ বা ব্যাস যেটাই বলুক না কেন, সেটা কিভাবে পরিবর্তন হবে বলতো, স্কোয়ারে পরিবর্তন হবে। ঠিক আছে, বোঝা গেল না, গেল না, গেল না, গেল না? তাহলে তখন আর প্রপোর্শনালটা কি হবে, 1/πr², তার মানে আর প্রপোর্শনাল টু
1/r²। ঠিক আছে, আর যদি ডি বলে, যদি ব্যাসের ক্ষেত্রে বলে, তাহলে আর প্রপোর্শনাল টু 1/π d/2 তার হোল স্কয়ার। আর প্রপোর্শনাল টু, এটা 4 হয়ে উপরে যাবে, কিন্তু সেটা একটা কনস্ট্যান্ট, আর পাইটাও একটা কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল টু 1/d²। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো তখন কিন্তু করতে হবে। বুঝে গেছে? বুঝে গেছে না যায়নি? গেছে তো? তাহলে তখন দেখো, সেটার জন্য তো আমাদের ফর্মুলাটা কি হবে, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/πr²। যদি ব্যাসার্ধর কথা বলে দেয়, আর যদি ব্যাসের কথা বলে, ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রো ইন্টু L/π d/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি একই বস্তু নেওয়া হয়, তাহলে আর প্রপোর্শনাল টু কি হবে, রো বাই রো ইন্টু আর প্রপোর্শনাল টু, যদি একই বস্তু হয়, আর যদি ফিক্সড হয়, সরি, রো যদি ফিক্সড হয়, তাহলে আর প্রপোর্শনাল টু L/r²। ঠিক আছে, তো তার মানে তখন ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু R1/R2 ইকুয়াল টু, ওষুধ দিতে হবে নাকি রে গরমে, R2/R1 তার হোল স্কয়ার। কিন্তু ওখানে কি ছিল, R1/R2 ইকুয়াল টু L1/L2 ইন্টু A2/A1, কিন্তু এখানে হোল স্কয়ার। ঠিক আছে, আর যদি ডি এর ক্ষেত্রে করিস, তাহলে R1/R2 ইকুয়াল টু L1/L2 ইন্টু D2/D1, এখানেও তাই, হোল স্কয়ার। যদি রো গুলো ফিক্সড হয়, আর যদি রো এর গুলো তোমাকে অনুপাত ভেরিয়েশন বলে দেয়, তাহলে বসাবে, সমস্যা কি আছে? সমস্যার তো কিছু নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা প্রবলেম দিই। একই উপাদানের তৈরি দুটো পরিবাহীর ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 3:4 এবং দৈর্ঘ্যের অনুপাত 2:1, 3:2, দৈর্ঘ্যের অনুপাত 3:2, তাহলে তাদের রোধের অনুপাত কত হবে? তাদের রোধের অনুপাত কত? একই উপাদানের তৈরি দুটি পরিবাহী ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং দৈর্ঘ্যের অনুপাত 3:2 হলে তাদের রোধের অনুপাত কত হবে? দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? L1 L2, প্রাথমিক দৈর্ঘ্য ধরি, প্রাথমিক দৈর্ঘ্য L1 লিখবে, ধরি প্রাথমিক দৈর্ঘ্য L1, অন্তিম দৈর্ঘ্য L2, প্রাথমিক ব্যাসার্ধ R1, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, হ্যাঁ, অন্তিম R2। তাহলে এখন L1/L2 ইকুয়াল টু কত? দৈর্ঘ্যের অনুপাত কত বলেছে? 3:2, তাই তো? আর R1/R2 ব্যাসার্ধের অনুপাত কত বলেছে? কত বলেছে রে? 3:2, তাই তো? তাহলে এখন R2, যেহেতু একই উপাদান বলেছে, তাহলে রো ফিক্সড, তাহলে আর, প্রথমে ফর্মুলাটা লিখো, আর ইকুয়াল টু রো ইন্টু L1/πr²। এটা তো ফর্মুলা, আর ইকুয়াল টু রো ইন্টু L1/πr²। L1 কেন, L/πr²। তাহলে যেহেতু রো ফিক্সড, তাহলে R1/R2 ইকুয়াল টু L1/L2 ইন্টু R2/R1 তার হোল স্কয়ার। তাহলে এটা হবে L1/L2 মানে কত? 3/2 ইন্টু
R1/R2 3/4, তাহলে R2/R1 ইকুয়াল টু কত? 4/3 ইন্টু 4/3 তার হোল স্কোয়ার, তার মানে 3/2 ইন্টু 4×4 = 16/9, তাহলে 3 দিয়ে কাটলে এটা 3, এটা 8/3। ঠিক আছে, তাহলে R1 8:3। বুঝে গেছে? এই টাইপের অঙ্ক পড়ে, কত নিবি? আচ্ছা, এটা যদি ব্যাসের অনুপাত না পড়ে ব্যাসার্ধের অনুপাত বলতো, এই সরি ব্যাসার্ধ অনুপাত না পড়ে ব্যাসের অনুপাত বলতো, তাহলে একই হতো। হ্যাঁ না, একই হতো, কারণ দুইগুলো ফিক্স তো, বাদ চলে যেত দু ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক হয়, কত কি হয় পৃথিবীতে। ঠিক আছে, তো যত রকমের অঙ্ক হয় তত রকম অঙ্ক আমি একটা একটা করে পড়ালাম। বুঝে গেছে তো? আচ্ছা, লেখা হয়েছে তো? আচ্ছা দেখো, তাহলে রোধাঙ্ক জিনিসটা কি? আস্তে, রোধাঙ্ক জিনিসটা হচ্ছে যে, রোধাঙ্ক অ্যাকচুয়ালি জিনিসটা কি, প্রপার্টিটা কি, যে পরিবাহের মধ্যে তড়িৎ পরিবহনকে বাধা দেওয়ার একটা প্রপার্টি, নিজস্ব প্রপার্টি, তাই তো? যার রোধাঙ্ক যত বেশি হবে তার রোধ তত বেশি হবে, তাই তো? যার রোধাঙ্ক যত বেশি হবে তার রোধ তত বেশি হবে। তাহলে রোধাঙ্ক কি কার উপর নির্ভর করে? দৈর্ঘ্য বা প্রস্থের উপর? শুধুমাত্র কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর, তাই তো? তাহলে রোধ আর রোধাঙ্কের মধ্যে কে মৌলিক, যদি কোশ্চেন পড়ে রোধ ও রোধাঙ্কের মধ্যে, কোশ্চেন লেখো রোধ ও রোধাঙ্কের মধ্যে মৌলিক। লিখবে, আমি জাস্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো একটু রোধাঙ্কের মধ্যে কোনটা মৌলিক, এর অ্যান্সারটা তোমরাই লিখবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো রোধ আর রোধাঙ্কের মধ্যে কোনটি বেশি মৌলিক, এটা যদি হয় তাহলে হচ্ছে, মনে করো তামা, এটা এতটা দৈর্ঘ্য, ঠিক আছে, এটাও তামা, সেম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটুকু দৈর্ঘ্য, তাহলে এটা R1, এটা R2 হলে কে বড় বলতো? আমরা এক্ষুনি কি বললাম, রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তো যার দৈর্ঘ্য বড় রোধ বড়, তাই তো? তাহলে এখানে R1 > R2। আবার যদি তামাই নেই, ঠিক আছে, এরকম একটা সেম, আর এরকম একটা, এটা মনে করো R1, এখানে R2, তাহলে এখানেও কি R1 > R2। তো কি করে রোধ মৌলিক হলো? একই দেখ, আর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বদলে যাচ্ছে, যদিও একই পদার্থ, আর অন্য পদার্থ হলে তো অটোমেটিক্যালি বদলাবে। এটা তামার জায়গায় তুই যদি লোহা নিতিস, এটা তামা এটা লোহা, তাহলে তো অটোমেটিক্যালি বদলাতো। তুই একই নিয়েছিস তাও বদলে যাচ্ছে, বুঝতে পেরেছিস তো? কিন্তু এইখানে তামার যা রোধাঙ্ক, এইখানেও তামার সেই রোধাঙ্ক, এখানেও তামার সেই রোধাঙ্ক, এখানেও তামার সেই রোধাঙ্ক, তাহলে মৌলিক কে হলো? রোধাঙ্ক। ঠিক আছে, কার উপর নির্ভর করে? শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি মৌলিক? রোধাঙ্ক মৌলিক। ঠিক আছে, রোধাঙ্ক মৌলিক, কারণ একটি নির্দিষ্ট পদার্থের রোধাঙ্ক একটা নির্দিষ্টই হয়, একটি নির্দিষ্ট পদার্থের রোধাঙ্ক একটা নির্দিষ্ট হয়, কিন্তু রোধ কি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনুযায়ী বদলে যায়, কিন্তু রোধাঙ্ক একটা নির্দিষ্ট পদার্থের নির্দিষ্টই হয়। বোঝা গেছে তো? তাহলে রোধ রোধাঙ্কের মধ্যে কে মৌলিক? রোধ অধিক, এই রোধাঙ্ক অধিকতর মৌলিক। বোঝা গেছে তো? যৌগিক আবার কি, মৌলিক বলছি। যৌগিক, এখানে যৌগিক হবে, মৌলিক মানে এখানে কি, যে এককতা কার বেশি। ঠিক আছে, তাহলে তুমি তামাকে মোটা, রোগা, পাতলা, সরু, বাঁকা যাই নাও না কেন, রোধাঙ্ক কিন্তু একই হবে, কিন্তু রোধটা কিরকম নিচ্ছ তার উপর বদলে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তাহলে রোধ আর রোধাঙ্কের মধ্যে রোধাঙ্ক হচ্ছে মৌলিক। আচ্ছা, তাহলে রো কে আমরা কি বলছি? রোধাঙ্ক। প্রকৃতি কি? পরিবাহীকে যেতে বাধা দেয়া, রোধাঙ্কই তো রোধের সৃষ্টি হচ্ছে, পরিবাহীকে যেতে বাধা দেওয়া হচ্ছে রোধাঙ্কের প্রপার্টি। তাহলে 1/ρ কে আমরা কি বলবো? রোধাঙ্কের অপোজিট, রোধাঙ্কের অনন্য, এই 1/ρ কে বলা হয়
পরিবাহিতাঙ্ক। দেখ, যার রো বেশি, রোধাঙ্ক বেশি, তার রোধ বেশি, পরিবাহিতা কম। কিন্তু যার 1/ρ বেশি, 1/ρ বেশি, এইটা বেশি মানে কি রোটা কম, তার পরিবাহিতা বেশি, তাহলে এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক বা তড়িৎ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, কোন পদার্থের লেখো পরিবাহিতাঙ্ক। কোন পদার্থের রোধাঙ্কের অনন্যকে ওই পদার্থের পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, পরিবাহিতাঙ্ক বলা হয়। এবার পরিবাহিতাঙ্ক তাহলে একক কি হবে? সিগমা দিয়ে, হ্যাঁ, সিগমা 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 কি 1/ρ। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে? যেটা রোধাঙ্কের একক তার উল্টোটা পরিবাহিতাঙ্কের একক। তাহলে পরিবাহিতাঙ্কের একক একক 1 রোধাঙ্কের একক। তাহলে 1 রোধাঙ্কের একক কি ওহম। তাহলে এখান থেকে কি হলো? ওহম ইনভার্স মিটার ইনভার্স। ঠিক আছে, বা তুমি যদি বাংলায় লিখো রোধাঙ্কের এককে তো বাংলা, রোধের এককে তো বাংলাতেও লেখে, তাহলে ওহম ইনভার্স মিটার ইনভার্স। এই ওহম ইনভার্স না লিখে এটাকে ঘুরিয়ে লেখা হয়। ঠিক আছে, মো এম, এটা কি ও এইচ এম, এটা হচ্ছে এম এইচ ও। ঠিক আছে, হ্যাঁ যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো এটা হচ্ছে ও এইচ এম, তাহলে ও এইচ এম কে আমি উল্টে লিখে দিলাম এম এইচ ও। ঠিক আছে, মো মিটার ইনভার্স। হুম, উল্টানো হলো, এরকম করে লেখা হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এসআই করি, সরি আমরা যদি সিজিএসএ করি, তাহলে সিজিএসএও কি সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। সিজিএসএ এটা কি 1/ওহম সেমি, তো ওহম সেমি তো, তাহলে এখানে কি হবে? ওহম ইনভার্স সেমি ইনভার্স। বা আমরা কি লিখতে পারি? ওহম ইনভার্স সেমি ইনভার্স। বা আমরা কি লিখতে পারি? এম এইচ ও মো সেমি ইনভার্স। মানে ওহম ইনভার্সটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে মো হচ্ছে না, উল্টো লেখা হচ্ছে। এবার একটা জিনিস দেখ, এই মোটাকে, এই এম এইচ ও মোটাকে একটা কথা বলে, সেটা হচ্ছে সিমেন্স। সিমেন্ট নয়, সিমেন্স। ঠিক আছে, সেটাকে বলে সিমেন্স, এবং তাকে ডিনোট করা হয় এস দিয়ে, ক্যাপিটাল এস। তাকে ডিনোট করে ক্যাপিটাল এস, স্মল এস কি সেকেন্ড, আর ক্যাপিটাল এস হচ্ছে সিমেন্স। তাহলে মোয়ের জায়গায় আমি সিমেন্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে সিমেন্স, তাহলে রোধাঙ্কের আর একটা একক এসআই তে কি হবে তাহলে? সিমেন্স মিটার ইনভার্স, মানে মোয়ের জায়গায় সিমেন্স মিটার ইনভার্স। আর সিজিএস এ কি হবে? সিমেন্স সেমি ইনভার্স। ঠিক আছে, হ্যাঁ দিয়েছে, দিয়েছে, তুই মনে রাখ আবার কি আছে। আচ্ছা, যাদের ধাতু হবে, যারা, তাদের রোধাঙ্ক কম হবে না বেশি হবে বলতো নর্মালি? ধাতু মানে ভালো পরিবাহী, তাই তো, রোধাঙ্ক কম। যারা সংকর ধাতু তাদের রোধাঙ্ক কিছুটা বাড়বে, আর যারা তোমার অর্ধ পরিবাহী তাদের রোধাঙ্ক বাড়বে। আর যারা অন্তরক মানে ইনসুলেটর মানে তড়িৎ পরিবহনই করে না, তাদের রোধাঙ্ক অসীম, তাই তো। আর যদি পরিবাহিতাঙ্কটা ভাবিস, উল্টোটা হবে, যারা ধাতু তার পরিবাহিতাঙ্ক বেশি, যারা সংকর ধাতু পরিবাহিতাঙ্ক একটু কম, যারা অর্ধ পরিবাহী পরিবাহিতাঙ্ক আরেকটু কম, আর যারা অন্তরক পরিবাহিতাঙ্ক শূন্য। মানে যারা আদর্শ অন্তরক আর কি, অন্তরক মানে পরিবাহিতাঙ্ক খুবই কম, কিন্তু আদর্শ অন্তরক হলে পরিবাহিতাঙ্ক একদম শূন্য। একটা নির্দিষ্ট তোমার কন্ডিশন দিয়ে তুমি আদর্শ অন্তরক বানাতেই পারো চাইলে। ঠিক আছে তো, তাহলে যার রোধাঙ্ক কম তার তড়িৎ পরিবাহিতাঙ্ক বেশি। ঠিক আছে, রোধাঙ্কের ক্রম, দেখো রোধাঙ্কের ক্রম কি হবে? সবচেয়ে বেশি রোধাঙ্ক, এই কম রোধাঙ্ক কার? ধাতু।
তার থেকে বেশি রোধাঙ্ক কে? সংকর ধাতু। তার থেকে বেশি রোধাঙ্ক কে? অর্ধ পরিবাহী। তার থেকে বেশি রোধাঙ্ক মানে যাদের রোধাঙ্ক খুবই বেশি, তড়িৎ পরিবহন করতেই পারে না, তারা হচ্ছে অন্তরক। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ এখানে বাদ দেয়, ওটা অর্ধ পরিবাহীর মতোই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে রোধাঙ্কের ক্রম। তাহলে পরিবাহিতাঙ্কের ক্রম কি হবে? পরিবাহিতাঙ্কের ক্রম হবে ধাতু সবচেয়ে বেশি, তারপর হচ্ছে সংকর ধাতু, তারপর হচ্ছে অর্ধ পরিবাহী, তারপর হচ্ছে অন্তরক। এর নেই বললেই চলে। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় আদর্শ পরিবাহীর রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক, পরিবাহী কত, তাহলে অ্যান্সার হবে রোধাঙ্ক হচ্ছে আদর্শ পরিবাহী, তো তাহলে রোধাঙ্ক হতে হবে 0, আর পরিবাহিতাঙ্ক কত হতে হবে? ইনফিনিটি। ঠিক আছে, রোধাঙ্ক 0 মানে পরিবাহী ইনফিনিটি, 1/0 মানে কি? ইনফিনিটি। 1/∞ মানে কি? 0। ঠিক আছে, 1/0 মানে ইনফিনিটি। অনির্ণেয়, অনির্ণেয় গাধা। আদর্শ পরিবাহী আজকে ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো। আদর্শ পরিবাহী রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক কত? ঠিক আছে, আদর্শ পরিবাহী রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক কত? তাহলে রোধাঙ্ক হচ্ছে 0, পরিবাহিতাঙ্ক ইনফিনিটি, তাই তো? এটা লিখে তাড়াতাড়ি লিখে ফেলো, লেখা হয়ে গেছে তো? রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক। এবার হচ্ছে আদর্শ অন্তরকের, এটা লেখা হয়েছে, সবাই লেখা হয়েছে তো? হ্যালো, সবাই লেখা হয়েছে তো? এবার হচ্ছে আদর্শ অন্তরকের রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক কত? তাহলে আদর্শ অন্তরক হলে রোধাঙ্ক হচ্ছে ইনফিনিটি, পরিবাহিতাঙ্ক আর একটা জিনিস একটু বলে দিই, সুপার কন্ডাক্টর জিনিসটা কি? সুপার কন্ডাক্টর, পরিবাহীর ইংরেজি হচ্ছে কন্ডাক্টর, বাস কন্ডাক্টর নয়। সুপার কন্ডাক্টর জিনিসটা কি? সুপার বাসের কন্ডাক্টর, তাই তো? সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর হচ্ছে কোনো কোনো পরিবাহী, মানে কিছু কিছু পদার্থ আছে যারা একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে গেলে তবেই, ঠিক আছে, হঠাৎ করে মানে মনে হবে যেন তাদের কোনো রোধই নাই, এতটা পরিবাহিতা দেখায়, এদেরকে সুপার কন্ডাক্টর বলা হয়। যেমন তোর 90 কেলভিন উষ্ণতার নিচে, 90 কেলভিন মানে কত বলতো? -273 প্লাস 90 কর, দেখ অনেকটা হবে। মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? প্রায় -200 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি, মানে -177-78 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে খুবই কম টেম্পারেচার, বুঝতে পারছিস তো? না তো 90 কেলভিন উষ্ণতার নিচে, ঠিক আছে, YBA2CU2O2, YBA2CU2O2, এটা অতি পরিবাহিতা দেখায়। এটা তোমাদের অতটা আসে না, ঠিক আছে? হ্যাঁ, মানে রোধ প্রায় নেই বললেই চলে, বিশাল পরিবহন করবে। নেই, নেই ভাবতে পারে, মানে যা ভোল্টেজ দিবি তাই কারেন্ট পাবি। ওটা গাধা, B=IR। তাহলে এই রিসেজে না থাকে, যা বি দিবি তাই আই পাবি, কিন্তু তা কি হয়? হয় না। আর থাকার কারণে কি B=IR, I=V/R, আর থাকার কারণে আই কমিয়ে দেয়, যা ভোল্টেজ দিবি তাই কারেন্ট পাবি না তো? কিন্তু যদি এটা আরটাই না থাকে, তাহলে যা এ দুইটাই কারেন্ট হবে, এরকম ব্যাপার আছে। কে? আরে কোন একটা পদার্থ পরিবহের কথা বলছি, এটা আমি কোনো কোষের কথা তো বলছি না। আভ্যন্তরীণ রোধ তো কোষের থাকে রে। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এবার একটা গ্রাফ তৈরি করি, রোধাঙ্ক আর উষ্ণতা, উষ্ণতা আর হচ্ছে রোধাঙ্কর যদি আমরা একটা গ্রাফ তৈরি করি, তাহলে কিরকম হবে বলতো গ্রাফটা? দেখো, উষ্ণতা এখানটা কত বলতো? 0। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে ধাতব পরিবাহী রোধ 0 না থাকে? থাকে তো। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে এবার উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক বৃদ্ধি পায়, তাই তো?
তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে এটা এরকম হবে। ঠিক আছে, এটা টাচ কেন করলো না? কারণ 0°C রোদ তো 0 নয়, এই জন্য টাচ করবে না। বুঝে গেছে তো? অর্ধ পরিবাহী রোধ কেমন হয়? আস্তে আস্তে কমে। এটাই তো পড়েছি আমরা, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধ কমে আস্তে আস্তে। আর যারা অতি পরিবাহী তাদের ধর একটা সংকট উষ্ণতা আছে, প্রথমে ধর খুবই কম থাকবে, মানে রোদ প্রথমে থাকবে, উপস্থিত থাকবে। ঠিক আছে, প্রথমে রোদ উপস্থিত থাকবে, হঠাৎ করে দিয়ে তার পরিবাহীটা বেড়ে যাবে। বুঝতে পেরেছিস তো? হুম। এইটা হচ্ছে ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী। ঠিক আছে, আর এটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। আর এটা হচ্ছে সংকট উষ্ণতা। দেখ, সংকট উষ্ণতা আগে পর্যন্ত তার একটা রোধ ছিল, রোধ ছিল তো, মানে রোধাঙ্ক একটা ছিল, এখানে ভালো করে দেখ শুভম। সংকট উষ্ণতার আগে পর্যন্ত তার একটা রোধাঙ্ক ছিল, যে তুই উষ্ণতা কমাচ্ছিস, অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি পেলে কি হবে, তোকে উষ্ণতা কমে কমে যেতে হবে তো। তাহলে এটা হচ্ছে তুই উষ্ণতা কমাচ্ছিস, এটা হচ্ছে অতি পরিবাহী। ঠিক আছে, ধর এই যে কমাচ্ছিস, ধর ওই পদার্থটা ছিল ওয়াই দিয়ে যেটা লেখালাম, উষ্ণতা কমাচ্ছিস কমাচ্ছিস, তাহলে রোধাঙ্ক আস্তে আস্তে কমছে, কমতে কমতে হঠাৎ করে যখন এই সংকট উষ্ণতা চলে, রোধাঙ্কটা একদম ফল্ট করে গেল। ফল্ট করে মানে একদম জিরো হলো না তো, জাস্ট জিরোর কাছাকাছি চলে, জিরো হওয়া মানে গেছে ঠিকে যাওয়া, এটা একদম জিরো হয় না। বুঝতে পেরেছিস তো, একদম জিরোর কাছাকাছি চলে এলো। ঠিক আছে, এটা গ্রাফ।